নমস্কার, আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে আমি কল্যাণময় আপনাদের স্বাগত। আজকে আমাদের শিল্প সাধনা বিভাগের প্রধান অতিথি দেবব্রত চাকি, বিশিষ্ট স্থানিক ইতিহাস গবেষক দেবব্রত চাকি। দেবব্রত চাকির সাথে কথা বলবেন উত্তরের আরেকজন বিশিষ্ট কবি সুবীর সরকার। আমরা জেনে নেব, আমরা শুনে নেব উত্তর প্রান্তরের স্থানিক ইতিহাস চর্চা দেবব্রত বাবু কেমন ভাবে করছেন। চলুন। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমোদরিয়া নিউজে। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। দেবব্রত চাকি উত্তরবঙ্গে, উত্তর জনপদে বা উত্তরাঞ্চলে স্থানিক ইতিহাস চর্চা বা সাবার্টান স্টাডিজ অফ হিস্ট্রির কাজটা এই মানুষটি প্রথম শুরু করেন। দেবব্রত চাকি শুধু আঞ্চলিক ইতিহাস চর্চার একটি ব্র্যান্ড নাম নয়, তিনি একটি পত্রিকা করেন উত্তর প্রসঙ্গ, এবং এই পত্রিকাটির মধ্য দিয়ে এই অঞ্চলের স্থানিক ইতিহাস চর্চার একটা নতুন দিক ও দিগর বা ডিকশন তৈরি হয়েছে। দেবব্রত চাকিকে আমি ব্যক্তিগতভাবে ব্র্যান্ড মনে করি, কারণ একজন মানুষ তো রাতারাতি ব্র্যান্ড হয়ে ওঠেন না, বা কেউ কাউকে ব্র্যান্ড করতে পারে না। কিন্তু তার কাজের মধ্য দিয়ে, তার অনুসন্ধানের মধ্য দিয়ে, তার স্বপ্নের মধ্য দিয়ে, তার জেদের মধ্য দিয়ে, তার কাজ করার অদম্য আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আজকে একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। আজকে উত্তরবঙ্গের স্থানিক ইতিহাস চর্চা অনেকেই করছেন, স্থানিক ইতিহাস চর্চা নিয়ে মানুষের উৎসাহ বাড়ছে, এবং স্থানিক ইতিহাস চর্চার উপর লেখা বিভিন্ন বই এবং পত্রপত্রিকার সমাদরও বাড়ছে। এর পুরো কৃতিত্বই আমার মনে হয় দেবব্রত চাকি। আমরা দেবব্রত চাকির কাছে এসেছি। দেবব্রত চাকির কাছে আমি জানতে চাইব, এই যে এত বিষয় নিয়ে কাজ করার আছে, তা আপনার মাথায় এই অঞ্চলের স্থানিক ইতিহাস চর্চা নিয়ে কাজ করার আগ্রহটা কিভাবে জন্মালো, সেটা সেই জন্মের ইতিবৃত্তটা যদি আপনি একটু বলেন আমাদের। লেখালেখির বিষয়টা আমার অনেক দিনের, স্কুল জীবন থেকেই। জেনকিন স্কুলে পড়তাম। জেনকিন স্কুলের বার্ষিক যে ম্যাগাজিন অঞ্জলি, তাতে আমি লিখেছি। তবে স্থানিক চর্চার বিষয়টা, এটা কিন্তু আমার এসছে আমার ছিটমহল চর্চার মধ্যে দিয়ে। ছিটমহলটা আমার অত্যন্ত প্রিয় বিষয়। আমি এই বিষয়টার উপর 1991 সন থেকে নজর রাখছিলাম। আপনার কাজও আছে ব্রাত্যজনের বৃত্তান্ত। হ্যাঁ, সেটা তো পরে অনেক, কিন্তু সোপান থেকে বেরিয়েছিল। 3 বিঘা হস্তান্তর 1992 সালের 26শে জুন, তার পূর্ববর্তী প্রায় 1-1.5 বছর আগের থেকে আমার কিন্তু 3 বিঘা কুচলিবাড়ি, ধাপাহাট, মেকলিগঞ্জে আমার যাতায়াত ছিল, যদিও সেটা অন্য কাজে। কিন্তু আমি সীমান্ত, ছিটমহল, ভারত বাংলাদেশ উন্মুক্ত বর্ডার, মানে সীমান্ত, এগুলো নিয়ে কিন্তু আমার একটা আলাদা কৌতূহল সৃষ্টি হয়। সেটা করতে গিয়ে আমি যখন পরবর্তীতে ছিটমহল নিয়ে আমি লেখালেখি কাজকর্ম শুরু করি, সেটা যদিও তার অনেক দিন পর থেকেই, তখন আমার কিন্তু মনে হয়েছে যে স্থানিক বিষয়াদি এতটাই সমৃদ্ধ, অথচ এগুলো এখানে সেইভাবে উঠে আসেনি। মানে বৌদ্ধিক চর্চায় বা সৃজন চর্চা সেগুলো অনুপস্থিত। এগুলো উঠে আসা দরকার। উঠে আসেনি কেন? মানুষ কাজ করে না, ব্যাপারটা হচ্ছে কি, যে শ্রমের ভয়ে, দৃষ্টিভঙ্গি এবং শ্রমের ভয়ে। না, দৃষ্টিভঙ্গি একটা আমি মনে করবো এটা জিনিস, মানে পঞ্চ ইন্দ্রিয় মানুষের, তার মধ্যে আমি যদি দুটো বাদ দিই, বাকি যে 3টে আছে তার মধ্যে দুটোকে আমি যদি প্রাধান্য দিই, চক্ষু এবং কর্ণ, নাসিকাটা আমি ধরলাম একটু কমই ধরলাম, এগুলো যদি চোখ কান খোলা রাখা যায়, আমাদের চোখে অনেক কিছু ধরা পড়ার সুযোগ আছে। আমরা যেখানে থাকি, তার আশপাশ যে স্থানে বসবাস করি, তার যে স্থান তাকে বেষ্টন করে আছে, যে সমস্ত বিষয়াদি,
সবগুলোর মধ্যে যদি আমরা সঠিকভাবে দৃষ্টি দেবার চেষ্টা করি, আমরা অনেক কিছু আমরা পেতে পারি যা দুই মলাটে লিপিবদ্ধ হওয়ার জোগাড় এবং যোগ্য, এবং যেটা হলে পরবর্তী প্রজন্মের কাছে একটা বড় বার্তাও আমরা রেখে যাওয়াটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব। দেখুন, সাবঅল্টার্ন স্টাডিজ যে আমাদের ইতিহাসকে, মানে বেসিক্যালি আমরা যে ইতিহাসটা পড়ি বা আমাদেরকে যে ইতিহাসটা পড়ানো হয় সেটা তো খণ্ডিত ইতিহাস। আমরা কি পড়ি? জলি বাচ্চির একটা গান শুনেছিলাম, স্কুলে সারাদিন শিক্ষিতা কি, বল শোনা বলমনা বল না। উত্তর দিচ্ছে ছাত্ররা, স্কুলে সারাদিন শিখেছি এটাই, ভারত ছিল আগে পরাধীন, গান্ধীজি এসে দেশটাকে করেছে স্বাধীন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির অবদান নিয়ে তো কোনো কথা নেই, তিনি জাতির পিতা, কিন্তু স্বাধীনতার পেছনে সাধারণ মানুষের অংশগ্রহণ, এটি হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ হচ্ছে ইতিহাসের মূল। এই যে স্থানিক ইতিহাসই আমাদের প্রকৃত ইতিহাসেরকে পুষ্টি যোগায়, এই বিষয়টা আমাদের এই কুচবিহার, আমাদের এই উত্তরবঙ্গের অনেক জিনিস 2-3 বছর আগে আমি ব্যক্তিগতভাবে জানতাম না। দেবব্রত চাকির সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলে এবং তার কিছু লেখা পড়ে, সম্প্রতি সন্ন্যাসীর ডঙ্কা পড়ে একটা অদ্ভুত তথ্য পেয়েছি, এবং সেটা নিয়ে আমারও একটা আগ্রহ শুরু হয়েছে। যেটা যে কাজটা দেবব্রত করছেন সেটা হচ্ছে আমাদের এই কোচবিহারের এই দিনহাটা পুরো মহকুমাটা সীতায়ের একটা অংশ। এই অঞ্চলে কিন্তু রংপুর কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আমাদের জয়দুর্গা দেবী রানীর বিদ্রোহ, এর প্রচুর নিদর্শন এখানে পাওয়া গেছে, যেগুলো নিয়ে দেবব্রত চাকি এখন কাজ করছেন। এই বিষয়টি আপনি যদি, বিষয়টা হচ্ছে আমাদের কোচবিহারের যে আঞ্চলিক ইতিহাস, এই চর্চার আকর গ্রন্থ হচ্ছে খান চৌধুরী আমানতুল্লাহর কোচবিহারের ইতিহাস। এর আগে যে বেস সেটা হচ্ছে 1903 সালে প্রকাশিত দ্য কোচবিহার স্টেট অ্যান্ড ইটস ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, এইচ.এন. চৌধুরী। পাশাপাশি রাজবাক খান, জয়নাথ মুন্সির এবং ভগবতী চরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস। এই যে 4টা বইয়ের আমি নাম বললাম, এই 4টা বইয়ে যদি কেউ একদম গভীরভাবে বীক্ষণ করেন, একদম গভীরে ঢোকার চেষ্টা করেন, এমন এমন বিষয় দেখতে পাবেন যেগুলো নিজেরাই এক একটি, শুধু দুটো একটা প্যারাগ্রাফ নয়, একটা চ্যাপ্টার, একটা বড় একটা বিষয়, তারা একটা গ্রন্থ হওয়ার উপযোগী, সেগুলো কিন্তু এগুলোর মধ্যে ছড়িয়ে আছে। এই যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, এটা শুনতে চাই। ওটা খান চৌধুরী আমানতুল্লাহ বইয়ে পরিষ্কার ভাবে আছে যে কিভাবে নাজিরগঞ্জে রংপুরের যে কোম্পানির তার ফৌজ ম্যাকডওয়েলের নেতৃত্বে এসেছিল, নাজিরগঞ্জে সংঘর্ষে লিপ্ত হয়েছিল সন্ন্যাসীদের সঙ্গে, সেখানে 2000 সন্ন্যাসী জমায়েত হয়েছিল। বলরামপুরে নাবালক মহারাজাকে অপহৃত করে সেখানে বন্দি করে রাখা হয়েছিল হরেন্দ্র নারায়ণকে, তাকে উদ্ধার করতে ক্যাপ্টেন রটন এসেছিল। সেখানে নাজির সন্ন্যাসীদের সহযোগিতা নিয়ে তাদের ভাড়াটে সৈন্য হিসেবে ব্যবহার করেই কোম্পানির বিরুদ্ধে তারা এখানে ব্যূহ রচনা করেছিল। এই যে টুকরো টুকরো ঘটনা বলি, আমাদের কুচবিহারের বিভিন্ন জায়গায় লোকদেবতা হিসেবে পূজিত হচ্ছেন সন্ন্যাসী ঠাকুর। কে সন্ন্যাসী ঠাকুর? ভবানী পাঠক কি? এটা তো তাই, একদম পরিষ্কার। ভবানী ঠাকুর লোক দেবতা হিসাবে লোকজ্ঞানে পূজিত হচ্ছেন একদম সর্বত্র। তাহলে ভবানী পাঠকের আস্তানা কোথায়, কোথায় তার কর্মকাণ্ড? আমি ছিটমহল করতে গিয়েই প্রথম জানি যে একটা ছিটমহলের নাম ভারতীয় ছিটমহল, যেটা বাংলাদেশের ভেতরে অবস্থিত, কুড়িগ্রাম জেলার মধ্যে। আগে তো সবই তো রংপুর ছিল, অবিভক্ত রংপুর, পাশে লালমনিরহাট। একটা ছিটমহলের নাম ডাকুরহাট ডাকিনীর কুঠি। কেন ডাকুরহাট, কেনই বা ডাকিনীর কুঠি, এটা খুঁজতে গিয়ে যখন আমি অনেক স্টাডি করতে হয়েছে আমাকে কোচবিহার রংপুর বাউন্ডারি ডিমার্কেশন রিপোর্ট 1932 থেকে 1934 যেটা প্রকাশিত হয়েছিল সেটা আমাকে ঘাঁটতে হয়েছে। বিভিন্ন সেন্সাস রিপোর্ট কোচবিহারের, এবং 1961 সালের সেন্সাস রিপোর্টে কিন্তু আমি এই ব্যাপারে আমার কাছে একটা পরিষ্কার একটা চিত্র ফুটে ওঠে, আমি দেখতে পাই।
যে সেখানে একটা চ্যাপ্টার আছে, অ্যান অ্যাকাউন্ট অফ এনক্লেভ। আর ব্যানার্জি জনৈক আইএস সেই সময় একটা লিখেছিলেন। সেখানে সেখানে উনি বলেছেন, উনি একদম স্পেসিফিক বলবার চেষ্টা করেছে যে ডাকুরার ডাকিনীগুটির নামকরণের পেছনে ভবানী পাঠক এবং দেবী চৌধুরীর নামেরই এটা সংযোগটা বেশি। এটা একটা বিরাট একটা ব্যাপার। আমরা এই মুহূর্তে আছি কোচবিহারের তোরসা নদীর ঠিক পার্শ্ববর্তী অঞ্চলে। এই জায়গাটার নাম কারিশাল। এখানে হলদিবাড়ির হুজুর সাহেবের জ্ঞাতির মাজার আছে এবং সেই মাজারকে কেন্দ্র করে এখানেও একটা কারিশাল হুজুরের মেলা বসে ফাল্গুন মাসে। প্রচুর জনসমাগম হয় এই মেলায় এবং এই মেলায় বিচিত্র সব মানুষজন আসেন। আমি নিজে দেখেছি এখানে যারা ভিক্ষে করেন সেই ভিখারিদের মুখে একটা অদ্ভুত লোকগান আছে, সেই গানগুলো শুনতে আমিও এই মেলায় আসি। দেবব্রত চাকি তোরসার পাড়ের মানুষ এবং তোরসা নদী নিয়েও তার অনেক কাজ আছে। তোরসা নদীর নাব্যতা কমে যাচ্ছে, তোরসা নদীর ভবিষ্যৎ সংকট তৈরি হতে পারে তোরসা নদীর নাব্যতা কমে যাওয়ায়, গতিপথ পাল্টে যাওয়ায়, বন্যা কমে যাওয়ায়, এবং তোরসা নদীকে নিয়েও তার কিছু পরিকল্পনা রয়েছে। এবং শিলতোরসা যে সেতু হয়েছে সেই সেতু আন্দোলনের সঙ্গে দেবব্রত চাকি যুক্ত ছিলেন, যেরকম তিনি বানেশ্বরের মোহন আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। সামাজিক কাজকর্মের সাথেও তিনি বরাবরই একজন অনুসন্ধিৎসা নিয়েই তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রাখেন। আমরা তোরসা নদীর পাড়ে এসেছি, দেবব্রত চাকির কাছে জানতে চাইছি। আচ্ছা, উত্তর প্রসঙ্গ পত্রিকাই কিন্তু আমার মনে হয় প্রথম পত্রিকা যারা আঞ্চলিক ইতিহাস চর্চা নিয়ে কাজ করেন এবং উত্তর প্রসঙ্গের কিছু সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রতিবেশী দেশ বাংলাদেশে গিয়েও সেই সংখ্যাগুলোর প্রশংসা শুনেছি। যেমন উত্তরের গণ আন্দোলন সংখ্যা। এই উত্তরের আমাদের উত্তরবঙ্গ জুড়ে তো অনেক গণ আন্দোলন হয়েছিল, রাজনৈতিক আন্দোলন হয়েছিল। সে আন্দোলনগুলোকে কিন্তু এর আগে কোনো সংস্থাই দুমালাটে লিপিবদ্ধ করেননি। টুকরো টুকরো ভাবে হয়তো কিছু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। তাই গণ আন্দোলন সংখ্যা, উত্তর প্রসঙ্গের লোকসংস্কৃতি নিয়ে একটা মূল্যবান সংখ্যা, ছোট সংখ্যা কিন্তু মূল্যবান সংখ্যা। উত্তর প্রসঙ্গের বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়ে একটা বড় সংখ্যা। উত্তর প্রসঙ্গের প্রত্যেকটি সংখ্যাই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি সংখ্যাতেই স্থানিক ইতিহাসের সন্ধান আমরা পাঠকরা পাই। আচ্ছা, যে উত্তর প্রসঙ্গ আপনি কেন সম্পাদনা করতে শুরু করলেন? আপনার ড্রিম কি ছিল, স্বপ্ন কি ছিল, এর প্রয়োজনীয়তা কেন আপনার মনে হয়েছিল এরকম একটি পত্রিকা করা প্রয়োজন, এবং শুরুর দিকে আপনি কিরকম রেসপন্স পেয়েছিলেন? উত্তর প্রসঙ্গ যখন আমি শুরু করি তার আগে আমি নিয়মিত লিখে চলছি, কখনো বর্তমানে, কখনো উত্তরবঙ্গ সংবাদে, আনন্দবাজারের চর্চা, সংবাদ প্রতিদিনে, আরও অনেক কাগজে আমি তখন নিয়মিত লিখছি। দৈনিক বসুমতী আমি লিখছি। লিখতে লিখতে উত্তরের বহু লেখকদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তাদের সঙ্গে বিভিন্ন সময়ে কথোপকথন, মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা একটা জিনিস দেখতে পাই যে কলকাতা কেন্দ্রিক যে লিটল ম্যাগগুলো প্রকাশিত হয়, আমি অকপট যে সেগুলো গুণগত মান দিয়ে যথেষ্ট সমৃদ্ধশালী, যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু আমাদের উত্তরে কিন্তু সেই তুলনায় এইগুলো চর্চার কোনো উপযুক্ত জায়গা নেই। কিছুটা কাজ করার চেষ্টা করেছিলেন কিরাত ভূমি, এবং যেটা কিছুটা আমার অনুপ্রেরণা অবশ্যই মধুপর্ণী পত্রিকা বালুরঘাটের, পরবর্তীতে কিরাত ভূমি, এগুলো পত্রিকা কিন্তু একটা দিক আমাদের দেখিয়েছেন এই বিষয়ে। পরবর্তীতে একটা বিশাল শূন্যতা, এই দিককার অনেক ভালো ভালো লেখক আছে, অনেক বিষয় আছে, সেগুলোকে দুমলাটে লিপিবদ্ধ করে আমার মনে হয় বৃহত্তর যারা বাঙালি সমাজ, বাংলা ভাষাভাষী মানুষ, বাংলা ভাষার সঙ্গে যুক্ত, তাদের কাছে এই এলাকাটাকে তুলে ধরা দরকার। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, প্রতিবেশী এলাকাসমূহ, এখানকার আঞ্চলিক ইতিহাস, সমাজ, সাহিত্য, সংস্কৃতি, নৃতত্ত্ব, ভূতত্ত্ব,
লোক সংস্কৃতি বিভিন্ন বিষয়গুলোকে আমার মনে হয় আরো ভালো করে তুলে ধরার একটা তাগিদ অনুভব করেছিলাম সেই সময়। এবং তার থেকেই কিন্তু উত্তর প্রসঙ্গ নামক একটা পত্রিকার ভাবনা। হ্যাঁ, আমি তো ভাবলেই হবে না। আমরা যখন RNI এর কাছে রেজিস্ট্রেশনের জন্য যাই, পাঠাই, তখন তো 3টা নাম পাঠাতে হয়। তার মধ্যে একটা ছিল উত্তর প্রসঙ্গ, সেটাতেই প্রথমে নামটা ছিল, সেটাকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মান্যতা দেন এবং 2007 সালে, মানে 2006 আমরা প্রস্তুতিটা পুরোপুরি নিয়ে 2007 সালে কুচবিহার বইমেলা মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানেই আমরা উত্তর প্রসঙ্গের প্রথম সংখ্যাটা প্রকাশ করি। প্রথম দিকে কিরকম রেসপন্স পেয়েছিলেন পাঠকদের কাছে? প্রথম থেকে এই সংখ্যাটার প্রতি পাঠকের একটা আগ্রহ তৈরি হয় এবং যারা যারা প্রথম সংখ্যায় লিখেছিলেন, যে লোকগুলো এখনকার দিনে আমি ভাবি এই লোকগুলো অনেকেই আজকে নেই। হিতেন নাগ নেই, পরমানন্দ দাস নেই, অসিত সরকার, অনেকেই লিখেছিলেন। কষ্ট হয় ভাবলে যে এই মানুষগুলো নেই। আবার অনেকে আছেন, সোমেন নাগের মতো মানুষের লেখা ছেপেছিলাম, স্বপন রায়, হ্যাঁ স্বপন রায়ের লেখা ছেপেছিলাম, আনন্দ গোপাল ঘোষের লেখা ছেপেছিলাম। একসময় মহেন্দ্র দেবনাথের লেখা ওই সংখ্যায় অরুণেশ ঘোষের লেখা ছিল একটা, আজকে তিনি নেই। ফলে প্রথম সংখ্যাটা কিন্তু একটা একটা ছিমছাম, একটা নতুন একটা ব্যাপার কিন্তু মানুষের কাছে কিন্তু একটা বার্তা দেয়। তারপর থেকে উত্তর প্রসঙ্গ, তারপরের সংখ্যায় আমরা অদ্ভুতভাবেই একটা বিষয়কে নির্বাচন করি, রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা উত্তরের। বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন, আশ্রমগুলো নিয়ে আমরা একটা বেরোয়, আমাদের একটা সংখ্যার মধ্যে থাকে, উঠে আসে। সেটাও খুব ভালো কাজ হয়েছিল। তারপরের সংখ্যাটা তো আরো যে আমরা কমল গুহের শেষ সাক্ষাৎকার ছাপি। কমল গুহর একটা সাক্ষাৎকার নিয়েছিলাম এবং মনে আছে সেইটাই আমরা প্রকাশ করি। তারপরে কিন্তু কমল গুহ প্রয়াত হন। এই যে সমগ্র বিষয়গুলো, এর মধ্য দিয়েই উত্তরের বৌদ্ধিক চর্চায় উত্তর প্রসঙ্গ ক্রমশ একটা জায়গা করে নিতে শুরু করে। এই প্রসঙ্গে আমি বলি, একটি পত্রিকার সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট লেখক তৈরি করা। উত্তর প্রসঙ্গ পত্রিকাকে আমি তো শুরুর দিন থেকে চিনি। উত্তর প্রসঙ্গ কিন্তু খুব মন দিয়ে এই কাজটা করে গেছেন। আজকে উত্তর প্রসঙ্গের পত্রিকার মধ্য দিয়ে প্রচুর নতুন ও শক্তিশালী লেখক তৈরি হয়েছে, তারা অনেকেই আজকে প্রতিষ্ঠিত। যেমন ললিত চন্দ্র রায়, উনি নিশিগঞ্জের ওখানে থাকেন। উনি কিন্তু উত্তর প্রসঙ্গ পত্রিকায় অনেক মূল্যবান লেখা লিখেছেন এবং তার লেখার মধ্য দিয়ে তিনি যেরকম পাঠক তৈরি করেছেন, পাঠকরাও তার মতো একজন লেখককে পেয়েছেন। মহেন্দ্র দেবনাথের লেখা উত্তর প্রসঙ্গ আমি প্রথম পড়ি। আরো অনেক লেখক মূল্যবান তাদের লেখাপত্র দিয়ে উত্তর প্রসঙ্গকে, সম্প্রতি যে সংখ্যাটা বেরিয়েছে হাট সংখ্যা, উত্তরের হাট সংখ্যা, সে হাট সংখ্যাতে কিন্তু অনেক নতুন লেখক মন খুলে লেখার একটা পরিসর উত্তর প্রসঙ্গে পেয়েছেন। তা লেখক তৈরির জায়গায় কিন্তু উত্তর প্রসঙ্গ ধারাবাহিকভাবে এই লেখক তৈরির এই কাজটা করে গেছে। কিন্তু আজকে উত্তর প্রসঙ্গ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। আজকে উত্তর প্রসঙ্গের ব্যাপ্তি, গ্রহণযোগ্যতা, খ্যাতি, সম্মান অনেকটাই, উত্তর প্রসঙ্গ আজকে এই মুহূর্তে অনেকটাই গ্রহণীয় এবং গুরুত্বপূর্ণ একটি পত্রিকা হিসেবে বৌদ্ধিক সমাজের মান্যতা পেয়েছে। কিন্তু শুরুর দিকে কিন্তু উত্তর প্রসঙ্গকে দমিয়ে রাখার, চেপে রাখার একটা প্রয়াসও ছিল, যে নতুনরা কেন উঠবে, এটা ছিল, এটা আমি নিজে প্রথম থেকে যুক্ত। কিন্তু দেবব্রত চাকি কিন্তু তার অধ্যাবসায় জেদ এবং স্বপ্ন দিয়ে সেই জায়গাটা অতিক্রম করেছে। এটা আমাদের কাছে এটা একটা শিক্ষণীয় বিষয়। আমি দেবব্রত চাকির কাছে জানতে চাইব, আপনি যেহেতু ক্ষেত্র সমীক্ষা, স্থানিক ইতিহাস চর্চা নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন, আমি একটি জিনিস জানতে চাই। আমাদের এই যে ভূখণ্ড উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চল, এই অঞ্চলে কিন্তু একসময় তন্ত্রমন্ত্র, বৌদ্ধ ধর্ম, সহজ্জান তারপরে তুক্ষা সংস্কৃতি, এই তন্ত্রমন্ত্র, এই উত্তরবঙ্গের এই বিষয়গুলো নিয়ে আপনি যদি আমাদের কিছু বলেন, আপনার অনুসন্ধানে কি ধরা পড়েছে এবং এই নিয়ে আপনি আগামীতে কোনো কাজ করতে চান? না, বিষয়টা হচ্ছে
আমরা লোক সংস্কৃতিটাকে কিন্তু সবসময় অগ্রাধিকার দিয়েছি। অবশ্যই। এই বিষয়গুলো হচ্ছে লোক সংস্কৃতির একটা অঙ্গ, একটা অংশ। আমরা লোক সংস্কৃতির সংখ্যা করেছি, সংকলন করেছি। সংকলনটা খুব ভালো হয়েছিল, কিন্তু মানে যতটা ছেপেছিলাম ততটা পাঠকের কাছে যায়নি। তার একটা বড় কারণ করোনা, লকডাউন। সেই পর্বে আমরা সত্যি কথা বলতে বললাম যে বাইন্ডারের কাছ থেকে আমরা সম্পূর্ণ ডেলিভারি নিতে পারিনি। আসছে বাইন্ডারও হাতিও পুরো- অভিযান প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News. তার অনেক কম Voice আমরা of the পাঠকের কাছে marginal. তুলে দিয়েছি, বাকিগুলো নষ্ট হয়ে যায়। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা হয়েছিল। হয়তো আগামীতে সেটা কলকাতার থেকে বেরোবে, এরকম একটা আমাদের মোটামুটি কথাবার্তা হয়েছে। তাতে আমি দেখেছি এই এলাকার এই যে বিষয়গুলো, সত্যি তো আজকে আমরা যেখানে বসবাস করছি এটা হচ্ছে পূর্বতন কামরূপের অংশ। কামরূপকে বলা হয় তন্ত্রমন্ত্রের দেশ। সেই তন্ত্রমন্ত্রের দেশে এই বিষয়গুলো নিয়ে, এটা তো একটা বিষয়, এই বিষয়ে তুই মলাটে উঠে আসবে, এটা তো খুব স্বাভাবিক। শুধু তাই না, এইখানকার লোক জীবনে যে বহু রকম বিষয়াদি আছে, পূজা আর্চার যে নানা দিক, আচার, সেগুলোকেও আমরা সবসময় অগ্রাধিকারের ভিত্তিতে তুলে ধরবার চেষ্টা করেছি। সেই জন্য লোক সংস্কৃতি যারা চর্চা করেন তাদের কাছেও কিন্তু উত্তর প্রসঙ্গ সমানভাবে আদরণীয়। আমি অতি সম্প্রতি উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা, মানে উত্তরের হাওয়া যেটা হলো শিলিগুড়িতে, সেখানে এসে আমার স্টলে দেখেছি খুঁজতে যে লোক সংস্কৃতি নিয়ে কি কি লেখা আছে, সংখ্যাগুলো পাঠক দেখছেন, দেখে কয়েকটা সংখ্যা কিনলেনও তারা। এটা আমাদের কাছে কিন্তু একটা বড় পাওনা। এবং চন্ডাল বুকসেও কিছু সংখ্যা বিক্রি হয়েছে, সেটা চন্ডাল বুকসের কর্ণধার তার রয়্যালটি বিক্রির টাকা কিন্তু দেবব্রত মতে তুলে, এটা আমাদের কাছে একটা প্রাপ্তি, সম্মানের ব্যাপার। বই বিক্রি হয়েছে বলেই তো আমার হাতে সেই আমাদের প্রাপ্যটা আমাকে মিটিয়ে দিয়েছেন। অত্যন্ত পজিটিভ। না হলে তো দিতেন না। তার মানে পাঠক আসছে, পাঠক খুঁজছে, পাঠক পাচ্ছে, পাঠক কিনছে। এটাই তো সাকসেস। অবশ্যই অবশ্যই। এটা না, এটা তো আমি এবার শিলিগুড়িতে আমার যেটা অভিজ্ঞতা, একজন এলেন স্টলে, খুব বয়স্ক মানুষ, এসে তিনি বই দেখছেন আর মোবাইল দেখছেন। আমি প্রথমে ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা কি। লিস্ট করে নিয়ে পরে দেখেছি যে ওই কভারগুলো দেখছেন আর এই কভারগুলো মেলাচ্ছেন। তারপরে ফোন করে কাকু বলছেন, হ্যাঁ হ্যাঁ, এই সংখ্যাগুলো এখানে আছে, কি নেবো এই সংখ্যাগুলো? উপাস থেকে আমার মনে হলো সম্মতি দিয়ে পেলেন। তারপর উনি বলেন, আচ্ছা আমাকে এই তিনটা সংখ্যা আমাকে দিন। তার মানে তারা কিন্তু ভেবেই এসেছেন যে উত্তর প্রসঙ্গের স্টলে যাব, উত্তর প্রসঙ্গের স্টল থাকবে, এই লিটল ম্যাগাজিন মেলায় আসবে এবং এইগুলো আমাকে সংগ্রহ করতে হবে। এটা তো একটা বিরাট প্রাপ্তি আমাদের। ফলে এইভাবে উত্তর প্রসঙ্গ, হ্যাঁ উত্তর প্রসঙ্গ শুধু যে উত্তরের এবং তার সংশ্লিষ্ট এলাকা নিয়ে আমরা কাজ করি, তার বাইরেও আমাদের কাজ আছে। আমাদের কি কি ভাবনা আছে, আমরা তথ্যের অধিকার নিয়ে কিন্তু সংখ্যা করেছি, রাইট টু ইনফরমেশন। ছিটমহল নিয়ে আমরা সংখ্যা করেছি। বীরেন্দ্র সরকার নিয়ে একটা সংখ্যা। আমরা গান্ধী 150 নিয়ে, গান্ধীজির 150 নিয়ে আমরা সংখ্যা করেছি। আমরা স্বাধীনতা 75, একটা লিটল ম্যাগ স্বাধীনতা 75-এর একটা সংখ্যা করেছে। এটা তো একটা বিরাট ব্যাপার। অবশ্যই। এছাড়াও আমরা উঠে এনেছি নকশাল আন্দোলনের 50 বছর সংখ্যা। তার আগে কানু সান্যালকে নিয়ে আমরা সংখ্যা করেছি, বীরেন্দ্র সরকারকে নিয়ে আমরা সংখ্যা করেছি, পঞ্চানন বর্মাকে নিয়ে আমরা সংখ্যা করেছি। আমাদের কাজ কিন্তু নিরলসভাবে চলছে এবং এই ভাবনাগুলোই আমাদের আগামী দিনে পথ চলার পাথেয়। আমি দেবব্রত জাতির কাছে আরেকটা জিনিস জানতে চাই। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রংপুর কৃষক বিদ্রোহের এফেক্ট, উত্তরের অনালোকিত দিকগুলো নিয়ে আপনি যেরকম ভাবছেন, কাজ করার চেষ্টা, যেমন লুপ্তপ্রায় নদী শালটিয়া নিয়ে আপনার লেখায় আমি সমৃদ্ধ হয়েছি। আমি জানতাম না মহারাজা হরেন্দ্র নারায়ণ সেই নদীর কেনার থেকে কাশী ধামে যাত্রা করেছিলেন। এই কাজগুলোর পাশাপাশি দুটো কাজ কিন্তু এখনো কোচবিহারের ইতিহাসে হয়নি। এটা আপনার নলেজে আমি দিচ্ছি, আগামীতে আপনি বিষয়টা নিয়ে ভাবুন কাজ করা যায়। একটি হচ্ছে কোচবিহারের
1922 থেকে 1936 খ্রিস্টাব্দ অবধি কোচবিহারে কিন্তু মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ নাবালিক থাকায় কোচবিহার শাসন করতেন রিজেন্সি কাউন্সিল, রাজমতে ইন্দিরাজির নেতৃত্বে। রিজেন্সি কাউন্সিলের শাসন আমল নিয়ে কিন্তু কোনো কাজ সেভাবে এখনো হয়নি। আমি বড় কাজের কথা বলছি। আর আমরা এই মুহূর্তে যেখানে আছি, এই অঞ্চলটা ছিল একজন বিখ্যাত জোরদারের এলাকা, এরা ধনির জোট। কুচবিহারের শিক্ষা, সমাজ ব্যবস্থা, লোক সংস্কৃতি এবং লোকজীবনে দেশীয় যোদ্ধারদের কিন্তু বড় অবদান ছিল। কুচবিহারি মুসলিম যোদ্ধার এবং কুচবিহারি রাজবংশী যোদ্ধার এবং কিছু অরাজবংশী যোদ্ধার, এই দেশীয় যোদ্ধারদের নিয়ে কিন্তু আগামীতে যাতে কাজ করা যায় কিনা এটা আপনি ভাবুন। যেমন আমি বলছি, আমাদের হাজরাহাটের হরিশ্চন্দ্র রায়, যাকে ঢোল দেওয়ানি বলা হতো, মোটা ছিলেন বলে, যার বাড়িতে 1954 সালে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ গিয়েছিলেন রাসমেলার উদ্বোধন করতে। ফুলবাড়িতে বসুনিয়া যোদ্ধার, খগেন বসুনিয়া, তারকেশ্বর বসুনিয়া, এই যোদ্ধারদের নিয়ে কিন্তু কাজ করার একটা পরিসর আমাদের উত্তরে আছে। আপনি কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে? না, এগুলো নিয়ে আমাদের যে ভাবনা চিন্তা নেই তা না। এগুলো নিয়ে আমাদের কিন্তু কিছু সংখ্যা লেখা কিন্তু বেরিয়েছে বিভিন্ন সময়। আমাদের সংখ্যা তো অনেকদিন ধরে চলছে, 19 বছর পড়লো আমরা, 18 বছর অতিক্রম করে, এবং প্রত্যেক বছরই আমাদের সংখ্যা বেরিয়েছে নিরলসভাবে, কোনো গ্যাপ যায়নি কোথাও। আমরা একটা ভাবনা ভাবছি যে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জমিদান করেছিলেন সেই এলাকার যোদ্ধারা, শিক্ষার প্রসারে তাদের যে অবদান, সেই অবদানগুলো দুমলাটে লিপিবদ্ধ হওয়া দরকার। একটা প্রান্তিক জায়গায় শিক্ষার প্রসারে তারা যে এই যে চিন্তা ভাবনাগুলো করেছিলেন, সেই সময়কালে জমি দিয়েছিলেন, সেখানে গড়ে উঠেছিল শিক্ষা প্রতিষ্ঠান। হয়তো সেটা শুরু হয়েছিল প্রাথমিক বিদ্যালয় দিয়ে, সেটা আজকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক। ফলে এই যে শিক্ষাক্ষেত্রে এই মানুষগুলোর অবদান, এগুলোকে আমার মনে হয় পরবর্তী প্রজন্মের কাছে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে তারাও বিষয়টা সম্বন্ধে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এই কাজগুলো আমাদের ভাবনার মধ্যে আছে। আমরা লোক সংস্কৃতির বিষয়টাতে আমরা যথেষ্ট যত্নবান। আমরা এই বিষয়টাকে তুলে ধরবার জন্য আমাদের প্রতিনিয়তই আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা দেবব্রত চাকি, আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই। এই যে আঞ্চলিক ইতিহাস চর্চা, স্থানিক ইতিহাস চর্চা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইদানিং লক্ষ্য করছি শুধু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ না, বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু এই বিষয়টা নিয়ে কাজের একটা বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। যেমন রংপুর থেকে মিজানুর রহমান নাসিম ভাই একটি পত্রিকা করেন মনন রেখা নামে, তারা কিন্তু স্থানিক ইতিহাস চর্চা নিয়ে বেশ ইম্পর্টেন্ট কিছু সংখ্যা করে ফেলেছে অলরেডি। তার মধ্যে একটি হচ্ছে চিলমারি বন্দর সংখ্যা, আব্বাস উদ্দিনের বিখ্যাত গান হাকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। তা নতুন প্রজন্মের মধ্যে আমাদের এখানে, আমাদের উত্তরাঞ্চলে নতুন প্রজন্মের মধ্যে আপনার চোখে কি ধরা পড়ছে, তাদের উৎসাহ কিরকম? পাশাপাশি আরেকটা জিনিস বলি, স্থানিক ইতিহাস চর্চার প্রভাব কিন্তু এখানকার কিছু লেখককেও প্রভাবিত করেছে। সম্প্রতি কিছু বই আমি পড়লাম, সেখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বা কুচবিহারের ইতিহাসের ছায়া, যেমন কল্যাণময় দাসের হাঁসের মাংস, সেখানে কিন্তু আজকের থেকে 200 বছর আগে রাজ আমলের ঘটনাপঞ্জির ছায়া সেখানে ফুটে উঠেছে। আবার আমি অনেক আগে চোমং লামার চোখে উত্তরবঙ্গ বইটি পড়েছিলাম। তারপরে সম্প্রতি আমি শুক্লধ্বজ নামে একটি উপন্যাস পড়লাম, প্রথম খণ্ড, অখিল ঘোষের লেখা। সেখানেও কিন্তু কুচবিহারের মহারাজা নরনারায়ণের ভাই বিশ্ববীর চিলারায়ের জীবন অবলম্বনে একটা। তাহলে স্থানিক ইতিহাস চর্চায় নতুনরা কিরকম আগ্রহী হচ্ছে এবং স্থানিক ইতিহাস চর্চার কাজকর্ম নতুন লেখকদের কিভাবে প্রভাবিত করছে, আপনার মতো করে আপনি আমাদের যদি কিছু বলেন। স্থানিক চর্চার যে বিষয়টা, স্থানিক চর্চা বলতে আমি কিন্তু শুধু ইতিহাসকে ধরি না, সোশ্যাল সায়েন্সের সব বিষয়গুলোই স্থানিক চর্চার মধ্যে আসে। সেই ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, অর্থনীতি হতে পারে, আবার সাহিত্য হতে পারে, সংস্কৃত, সবই আসে। আমি একটা প্রশ্ন আপনি করলেন একটু আগেই, যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা আমাকে আপনি এরকম আরেকবারও করেছেন, আমি কিন্তু উত্তরটা দেইনি। আমার মনে হয় একটু দেওয়া দরকার স্থানিক চর্চার সূত্র ধরে।
আসলে আপনার সন্ন্যাসী ডঙ্কাবাজে বইটি আমি 3বার পড়েছি, আমার সন- ভীষণ ভালো লেগেছে বই। সন্ন্যাসী ডাকুর ডঙ্কা। সন্ন্যাসী ডাকুর ডঙ্কা, বইটা ওখান থেকে আমি অনেক ইনফরমেশন পেয়েছি যা আমার কবিতাকে সমৃদ্ধ করবে আগামীতে বলে আমার মনে সন্ন্যাসী হয়। ডাকুর ডঙ্কার ওই বইটির কাছে আমি কবি হিসাবে ঋণী। প্রথম সংস্করণ শেষ, দ্বিতীয় সংস্করণ হয়তো এইবার আবার কলকাতা বইমেলায় বেরোবে, প্রকাশিত হবে। আমরা সবাই গ্রামে গঞ্জে থাকি, বাস করি, সেখানে থেকেই হয়তো লেখাপড়া শিখে কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, পাশ করে এসে কোনো চাকরি বাকরিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা অধ্যাপনায় যুক্ত হচ্ছি। কিন্তু একবার কি ভেবে দেখেছি সেই এলাকাটার গ্রাম নামটা কোথায়? আমি বারবার অনেককে জিজ্ঞেস করি, আচ্ছা কোচবিহার জেলার দক্ষিণ ভাগ, বিশেষ করে মাথাভাঙ্গা মহকুমা এবং দিনহাটা মহকুমার নগর শব্দযুক্ত এত গ্রাম নাম কেন? যেমন মাথাভাঙ্গার দিকে গেলে দেখা যায় নগর ডাকালিগঞ্জ, নগর শোভাগঞ্জ, নগর নেফরা, নগর লালবাজার। আমার কিন্তু ঘোরে পাশে সীতাই দিনহাটা মহকুমা, নগর সীতাই, নগর গিদারি। আমি দিনহাটা শহরের আশপাশে গেলে নগর কুরসা, নগর ভাঙনি। কেন এত নগর? কিন্তু উত্তর দিকে তো কোনো নগর নেই। এটা আমার মাথায় কিন্তু বহুদিনের একটা প্রশ্ন। সেই প্রশ্নটাকে মাথায় ঘুরতে ঘুরতে আমি দেবী চৌধুরানী এই উপন্যাসটা পড়লাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যা মূলত সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে। ভবানী পাঠক একটা চরিত্র, আর মুখ্য চরিত্র হচ্ছে প্রফুল্ল। প্রফুল্লই পরবর্তীকালে দেবী চৌধুরানী। আমি সেখানে একটা দেখলাম একটা প্যারাগ্রাফ, উত্তর বাংলার নীলোধ্বজ বংশীয় রাজারা রাজ করতেন। এই পরাক্রমশালী রাজাদের অনেক রাজধানী ছিল, অনেক নগরে অনেক রাজভবন ছিল। শেষ রাজা নীলাম্বর দেব। আমার তখন কিন্তু একটা প্রশ্ন জাগে যে নীলাম্বর দেব, নীলোধ্বজ বংশীয় রাজা, এ তো কামতাপুর দুর্গের কথা বলছে, কামতাপুর দুর্গের কথা বলছি, এবং গোসাইমারি আমাদের। তাহলে এই গোসাইমারির আশপাশে আরো রাজধানী ছিল। স্থানিক চর্চার কিন্তু একটা উল্লেখযোগ্য দিক আমার মাথায় কিন্তু ঘুরপাক খেতে শুরু করলো। মানে আমার মাথার গুগলটাই কিন্তু সার্চ করছে, শুধু ঘুরছে। তখন আমার মাথায় আসলো এই যে কামতাপুর দুর্গকে বেষ্টন করে যে রয়েছে গড় মৃত্তিকা প্রাকার, সুউচ্চ মৃত্তিকা প্রাকার, তার বহিরংশে দেখা যাচ্ছে একদম পশ্চিমে নগর ডাকালিগঞ্জ, নগর শোভাগঞ্জ, নগর নেফরা, নগর লালবাজার, নগর সীতাই, নগর গিদারি, পূব দিকে নগর কুরসা কিংবা নগর ভাঙনি। তাহলে এইগুলোই কি সেই নগর রাজধানী? অনেকগুলি রাজধানী ছিল। সেই নগরযুক্ত স্থানগুলোকে কেন্দ্র করেই কোনো একটা প্রতিরক্ষা ব্যূহ তৈরি হয়েছিল সেই সময়, যে কারণে গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ দীর্ঘদিন অবরোধ করে রেখেছিলেন, কিন্তু প্রবেশ করতে পারেননি মূল দুর্গে। ছলনার আশ্রয় নিতে হয়েছে দুর্গে। এটা হচ্ছে ইতিহাস। আমার মাথায় কিন্তু তখন থেকে এই ব্যাপারটা ঢোকে, এবং সেই কাজটা করতে গিয়েই আমার কিন্তু ভবানী পাঠককে আমার মাথায়, ভবানী পাঠক কোথার থেকে এলো। বলুন তো, পলাশী যুদ্ধের পরের কাহিনীটা একটু শুনতে চাই। এটা আমাকে দিক নির্দেশ করেছে। প্রথম যদি বলি, মুর্শিদাবাদের একজন লেখক, তার নাম সম্ভবত সৌমেন জানা, উনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। উনি একটা লেখা দিয়েছিলেন আমাদের উত্তর প্রসঙ্গে, সেটা ছাপা হয়েছিল, প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটা নিয়ে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে যখনই বই পাই, সে আমাদের এপার বাংলারই প্রকাশনা হোক কিংবা ওপার বাংলার প্রকাশনা হোক, আমি কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমি খুব খোঁজার চেষ্টা করছি। তারপরে ছিটমহল নিয়ে চর্চাতে গিয়ে আমি মোটামুটি ডাকুরহাট ডাকিনীর গতিটাকে কিন্তু আমি আয়ত্তে এনে ফেলি, এবং তারপর ডাকুরহাট জায়গাটাকে খুঁজতে গিয়ে আমি পেয়ে যাই দিনহাটা মহকুমার দক্ষিণটাই ছিল। এখনো গ্রাম আছে ডাকুরহাট, খারিজা ডাকুরহাট, নয়রাট গ্রাম পঞ্চায়েতে, নয়রাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতে। আমি ইতিহাস চর্চায় আমি দেখি, আঞ্চলিক ইতিহাস চর্চায়
যে যখন 1773 সালে মহারাজা ধরেন্দ্র নারায়ণের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন সন্ধি হলো এবং কোচবিহার করদ মৃত্যুরাজ্যে পরিণত হলো, তখন যে এখানকার রেভিনিউ সেটেলমেন্ট হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, অর্থাৎ হস্তাবোধ এখানকার ভাষায়, তাতে দেখলাম কুচবিহারের প্রশাসনিক কাঠামোটা ছিল 3টা ভাগে বিভক্ত। একটা রাজা, তার সঙ্গে হচ্ছে দেওয়ান মানে প্রধানমন্ত্রী, বাকি হচ্ছে নাজির মানে প্রতিরক্ষা মন্ত্রী, যে প্রতিরক্ষার দিকটা দেখবেন। সবই হতো কিন্তু একটা পরিবার থেকে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রেভিনিউ সেটেলমেন্ট করলেন, তখন আমি দেখলাম যে দক্ষিণে ডাকুরাট বিভাগ, গীতালদাহ বিভাগ গেল হচ্ছে নাজিরের ভাগে। তার মানে ডাকুরার একটা বড় বিভাগ বা একটা জেলা ছিল, যার সঙ্গে বাহারবন্দ পরগনা যোগাযোগ ছিল। তার ওই পাশেই ছিল হচ্ছে পূর্বভাগ একটা পরগনা, চাকলা কুচবিহারের, সে নিয়ে বড় ইতিহাস আছে। এবং তার বাইরের অংশটা তার সংযুক্ত করে যে ভূখণ্ডটা, সেটা হচ্ছে বাহারবন্দ পরগনা। আমার মাথায় কিন্তু বিষয় ঢুকলো বাহারবন্দ পরগনা। তারপরেই আমার হাতে আসলো একটা চিঠি। এটা আমাকে দিয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ইতিহাসের বিষ্ণু মুখার্জি। হ্যাঁ, সেদিন বলছিলেন। সেই চিঠির মধ্যে, সেই চিঠিটা তাকে লিখেছিলেন অমলেন্দু দে, ঐতিহাসিক অমলেন্দু দে। সেখানে একটা বইয়ের উল্লেখ করে লিখেছেন। আমি একটা চিঠি পাঠালাম, একটা বই আমার সামনে প্রকাশিত হচ্ছে, অনেক দিনের আমার পরিশ্রমের ফসল, এটা ভালো করে পড়ো। বইটির নাম কি? সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে, কলকাতার পারুল প্রকাশনী প্রকাশ করেছে। আমি অর্ডার দিয়ে বইটা আনালাম। আমি বইটাকে থোড়ো পড়লাম। আমি দেখলাম এই বইয়ের সঙ্গে সৌমেন জানার লেখার কিন্তু অদ্ভুত মিল। তারপরেই আমি এই বিষয়টাকে ভেবে পড়ি। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পলাশির যুদ্ধে যখন পরাজয় আসন্ন, একদম নিশ্চিত, আসন্ন বলবো না, নিশ্চিত, 23শে জুন 1757, নীলমদন নিহত, রটে গেল মোহনলাল আহত। মোহনলাল সিরাজের পুত্র, সিরাজের 4 জন স্ত্রী ছিলেন, তার মধ্যে একজন আমিনা, তার সন্তান, সে আবার ছিল মোহনলালের বোন মাধবী। অর্থাৎ সিরাজের পুত্র মানে মোহনলালের ভাগনাকে নিয়ে মোহনলাল ঘোড়ায় চড়ে বাহারবন্দ পরগনায় ছদ্মবেশ ধারণ করে, সন্ন্যাসী ছদ্মবেশ ধারণ করে সে বাংলার উত্তরের দিকে চললেন। রটিয়ে দেওয়া হলো, মোহনলাল আহত। পরে জানা গেল তিনি এসে আশ্রয় নিলেন বাহারবন্দে, এবং সেখানে এসে কিছুদিন থেকে উনি তারপরে ময়মনসিংহে গিয়ে ময়মনসিংহের জমিদারের কাছে তার ভাগ্নাকে দত্তক দিলেন, যিনি পরবর্তীকালে নাম হলো যার যুগল কিশোর রায়চৌধুরী। আর উনি কি করলেন? মোহনলাল সিংহের গৌরীপুরে রাজা ছিলেন, জমিদার ছিলেন তিনি। এবং পরবর্তীকালে কি হলো? মোহনলাল নাম ধারণ করলেন, সন্ন্যাসী বেশ ধারণ করে, নাম হলো তার নতুন নাম ভবানী পাঠক। তিনি এসে এই বাহারবন্দ পরগনা, পাশে ডাকুরহাট বিভাগ, পূর্বভাগ চাকলা, এই এলাকাটা নিয়ে, গীতালদহ এই এলাকাটাকে নিয়ে উনি ইংরেজ বিরোধী প্রথম প্রতিরোধ সংগ্রামের বীজটা বপন করলেন, গড়ে তুললেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহী দল, যাদের সঙ্গে কোচবিহারে বারংবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তাদের সংঘাত হয়েছে, এবং সেগুলো কোচবিহারের ইতিহাসের পাতায় কিন্তু ভাস্বর। খান চৌধুরী আমানতুল্লাহ বইয়ের ইতিহাসেও কিন্তু কোম্পানির সেনা দলের সঙ্গে সন্ন্যাসীর সেনা দলের লড়াইয়ের কথা কিন্তু উল্লেখ আছে। ফলে এত সুন্দর একটা জিনিস, অথচ আমরা সেভাবে কিন্তু ইতিহাসে পাই না। অথচ ইংরেজ বিরোধী প্রথম প্রতিরোধ সংগ্রামের এপি সেন্টার বলা যায় আমাদের কোচবিহার, তৎকালীন কোচবিহার ভূভাগ, তার সঙ্গে রংপুরের উত্তরাংশ। ফলে এই জায়গাটা নিয়ে আমার কিন্তু মনে হয়েছে আরো বড় কাজ করার পরিসর আছে এবং মানুষের কাছে তুলে ধরা দরকার। নতুন প্রজন্মের কি আগ্রহ লক্ষ্য করছেন আপনি আগামীতে যারা কাজ? আমি এই বিষয়টা নিয়ে দিনাটার উপর অনেকের আগ্রহ লক্ষ্য করছি।
এবং অতি সম্প্রতি দিনাটা একটা সাহিত্য সম্মেলনে গেছিলাম, সেখানে নদী বিষয়ক একটা আলোচনা ছিল। সেখানে জয় মিত্র এসেছিলেন কলকাতা থেকে। সেখানে আমি নদীর বর্ণনাতে নদীগুলো কিভাবে চেঞ্জ হয়েছে কোর্স। তোরসা এক সময় ছিল দিনাটা মহকুমার উপর দিয়ে প্রবাহিত, তার নামকরণ সে সময় ওই তোরসা ওখানে নীলকুমার নামে প্রবাহিত হতো, নীলকুমার নদ নীলকুমার নামে প্রবাহিত হতো, এখনো আছে নীলকুমার, কুড়িগ্রামে ঢুকে গেছে। এখন এই যে বিষয়টা, তারপরে আমি পুরনো রেকর্ড ঘাটছি, আমি রংপুরের যে রেকর্ডগুলো আমি পাচ্ছি, হান্টারের রিপোর্ট, গ্লেজিয়ারের রিপোর্ট, ইস্টার্ন ইন্ডিয়া গেজেটিয়ারের হচ্ছে ভাসের রিপোর্ট, এইচ.এম. চৌধুরীর বই কুচবিহার স্টেট অ্যান্ড হিজ ল্যান্ড রেভিনিউ সেটেলমেন্ট, আমি এগুলো ঘেটে দেখছি তোরসা কিভাবে বিভিন্ন সময় কোর্স চেঞ্জ করেছে এবং কিভাবে একসময় তোরসা বানসাই একসঙ্গে দিনাটার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ধরলাতে পড়তো। তখন কিন্তু তিস্তা এদিকে ছিল না, তিস্তা ছিল তখন পশ্চিম বাহিনী, গঙ্গায় গিয়ে মিশত। 1787 সালে এক মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে তিস্তা কিন্তু পুরনো খাত চেঞ্জ করে মেকলিগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আজকে যেটা কুড়িগ্রামের পাশ দিয়ে তিস্তা গিয়ে পড়ছে চিলমারি বন্দরে বা ব্রহ্মপুত্রে গিয়ে পড়ছে। ফলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি খুব অনুসন্ধিৎস মনন নিয়ে আমি দেখতে গিয়ে দেখছি যে ভবানী পাঠকের যে সমস্ত কর্মকাণ্ড ইংরেজ বিরোধী, সেটা কিন্তু এখানে তখন কিন্তু তিস্তা ছিল না। তিস্তা 1787-তে ভবানী পাঠক মারা যায়। কোথায় মারা যায়? এই বাহারগঞ্জ পরগনাতে মারা যায়। লেফটেন্যান্ট বেনানের সঙ্গে এক সংঘর্ষে ভবানী পাঠকের মৃত্যু হয়। সেটা হচ্ছে আমাদের গীতালদার থেকে ঠিক ওপাশে বর্ডারে। মানে সমস্তটা কিন্তু এদিকটায়। আমার মনে হয় এটি একটা নতুন দিক। অনেক নতুন নতুন লেখক বা পাঠক কিন্তু আকৃষ্ট হচ্ছে, তারা এটা নিয়ে কিন্তু ভাবছে, তারা এটা নিয়ে এরপরে কি হবে এই প্রশ্নটা কিন্তু রাখছে আমার কাছে। আমারও কাজ চলছে, দেখা যাক আরো কতটা এগোনো যায়। আমরা দেবব্রত চাকির সাথে কথা বললাম এবং দেবব্রত চাকির সঙ্গে কথা বলতে দেবব্রত চাকির কথা শুনতে শুনতে আমার মনে হলো আমরা একটা রূপকথার পৃথিবীতে ঢুকে পড়েছিলাম। আগামী দিনে দেবব্রত চাকির মতো একজন সৎ, অনিসন্ধিৎস এবং পরিশ্রমী ব্যক্তিত্বের হাত ধরে আমাদের এই উত্তরাঞ্চলের নতুন ইতিহাস রচিত হবে বলে আমি বিশ্বাস করি এবং আঞ্চলিক ইতিহাস আমাদের মূল ইতিহাসকে পুষ্ট করে, সমৃদ্ধ করে। ইতিহাস চর্চার একটা নতুন পরিসর তৈরি করে দিয়েছেন শ্রী দেবব্রত চাকি। তিনি আগামীতে আরও কাজ করুন। আমি ব্যক্তিগতভাবে দেবব্রত চাকির একজন ফ্যান বা অনুরাগী। তার লেখা থেকে আমি শিখি, তার লেখা আমাকে পুষ্ট করে, কবি সুবীর সরকারকে পুষ্ট করে, তার অনুসন্ধান এবং তার স্বপ্ন আমাকেও স্পর্শ করে। দেবব্রত চাকির নেতৃত্বে আগামী দিনে উত্তরের স্থানিক ইতিহাস চর্চা একটা নতুন গতিমুখ বা অভিমুখ পাক, এটাই আমাদের প্রত্যাশা। দেবব্রত চাকিকে অজস্র ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.